অসম্ভব। এবার বন্ধুত্ব স্বীকার কর শয়তান। অসম্ভব। এই নরোত্তমের জীবন থাকতেও নয়। এসো তবে চিরতরের জন্য কোন যুদ্ধের পালিয়েছে, জীবনের মায়ায় শয়তান পালিয়েছে। এবার ধরতে হবে রঞ্জিত সিংহকে। তার পূর্বে নিজের বন্দিত্ব স্বীকার করেন। অসম্ভব। আমার দেহে এক টুকরা প্রাণ থাকতেই শত্রুর হাতে বন্দিত্ব স্বীকার করব না। শক্তির পরীক্ষা হয়ে যায়। পালিয়েছে, শত্রু পালিয়েছে। এবার যাই দেখি কোথায় রাজাই সিংহ। অজয় সিংহ, তুমি লোককে শুনেছি তুমি নাকি খুব বীরত্বর পরিচয় দেখাও, কিন্তু কোথায় তুমি? আমি তো তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। হাজির। এবার সাহস থাকে তো আমার সাথে অস্ত্র ধরো। তাই নাকি? আগে আমি জানতে চাই, স্বেচ্ছায় তুমি ওই সিংহাসন ত্যাগ করবে না নিজের জীবনটা দিবে? আমি জীবিত থাকতে ওই সিংহাসন ত্যাগ করব না। হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিব, তবু ওই বাপদাদার সিংহাসন কিছুতেই ত্যাগ করব না। তবে তোমার আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তুমিও জেনে রেখো, এই অজয় সিংহ মুঠেও দুর্বল নয়, কাপুরুষ নয়। এবার আমি তোমার শক্তির পরীক্ষায় নিতে চাই, তৈরি হয়ে নাও। বেশ, তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক।
পালাবে রাজা? নরোত্তম, আদেশ করুন মহারাজ। আদেশ করুন মহারাজ। বন্দি করো এই রাজাকে আর নিয়ে যাও অন্ধকার কারাগারে। আমি তাহাই করছি মহারাজ। বলো রাজা, তোমার প্রাণ বোধ করবো না তুমি সিংহাসন ত্যাগ করবে মহারাজ? বলো বলো রাজা, তুমি কোনটা করবে মহারাজ? আমি আজ তোমার হাতে বন্দি। তা তো আমি দেখতেই পাচ্ছি। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, এতে আমার কিছুই বলার নেই। উপায় নেই রাজা। আরে তুমি পরিষ্কার করে তুমি বলো, তুমি কোনটা করবে? ভাগ্যের লেখা, তাই বিনা অপরাধে আপনার হাতে বন্দি হলাম রাজা। তাই আমার অনুরোধ, আপনি আমায় মুক্তি দিন। আমি চিরদিন আপনার বর্ষতা স্বীকার করে যাব। সত্য বলছো তো রাজা? রাজয় সিংহ কোনোদিন মিথ্যা কথা বলে না। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করেছ, তাহলে তোমাকে আমি মুক্তি করে দিলাম। কিন্তু কিন্তু মনে থাকে যেন রাজা, চিরদিন আমার আজ্ঞা হয়ে তোমাকে থাকতে হবে। তাই করব মহারাজ। নরোত্তম, আদেশ করুন মহারাজ। রাজার বন্ধনী খুলে দাও। আমি তাহাই মহারাজ। আর কোনো ভয় নেই রাজন। এবার এবার তুমি আমাকে বন্ধু বলে আলিঙ্গন দাও। এসো বন্ধু, এসো। চলুন এখন আমরা বিশ্রাম নিয়ে গিয়ে। তাই চলো রাজন। নরোত্তম, অঞ্জিত রাজা দয়া হলা বহনের খরি দানি কো বহনের খরি
গাচ্ছে কে? এ কি সত্যবান? তোমার মাথায় খড়ির বোঝা কেন সত্যবান? আবার অদৃষ্টে তাই লেখা ছিল ভাই, তাই তো আজ খড়ির বোঝা আমার মাথায় নিতে হয়েছে। কেন ভাই সত্যবান? তুমি তাহলে অভাবগ্রস্ত পড়ছো? বলো বলো সত্যবান, তোমার চেহারা দেখে আমার মনে হয়। বলো সত্যবান, তোমার যে এই দৃশ্য আমি আর সহ্য পাচ্ছি না। বলো বলো সত্যবান, আমার কাছে বলো। এটা নামালে ওহো কি দোকানি ভাই, আজকে আছি আমি উপবাসেতে। উচিত মূল্য দিয়ে প্রহরী এ কি বলছো সত্যবান? 3 দিন ভর তো তুমি অনারে আছো, আমি আর সহ্য করতে পারছি না। বলো সত্যবান। ও ও ভগবান, এই সত্যবানের দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। এই নাও ভাই, আমার কাছে কিছু চাল আছে, এগুলো বাড়ি নিয়ে তোমার আগে ক্ষুধা নিবারণ করো ভাই। নাও ভাই, পরে পরে আমি তোমার বাড়িতে আসবো ভাই। ঠিক আছে ভাই, আমি জানি না আমার সত্যবতী কি বেঁচে আছে কি মারা গেছে। আমার যে বিলম্ব সহ্য হয় না। আমি যাই আমার সত্যবতীর কাছে। আমি যাই। ও ভগবান, তুমি সত্যবানের সহায় থাকো, সত্যবানের সহায় থাকো। স্বামী যে আমার সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এদিকে যে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, কিন্তু কিন্তু এখনো কি সে খড়ি বিক্রি করতে পারেনি ঠাকুর। ওগো ভগবান, আজ 3 দিন ধরে আমরা যে অনাহারে ক্ষুধার জ্বালায় আর যে চলতে পারছি না ঠাকুর।
জানি না খোদায় কাতর স্বামী আমার কেমন করে খড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করছে। তুমি তার সহায় থেকো ঠাকুর, তুমি তার সহায় থেকো। হো কি ভগবান হে, এতই দুঃখ লিখছ মোদের কপালে। তিন দিন ধরে সারা দিন হারে দুঃখ কোথায় রইলে হো গো স্বামী, একবার এসে দেখো প্রিয়ে, হে প্রিয়ে, আমি এসেছি প্রিয়ে। জানি তোমার খুব কষ্ট স্বামী। হয়েছে, তাই না? না প্রাণনাথ, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আপনার চরণের আশীর্বাদে আমার যে কোনো কষ্টই হয়নি। না প্রিয়ে, আমি জানি প্রিয়ে তোমার খুবই কষ্ট হয়েছে, তাই না? তোমার দুঃখ মোচনের জন্য আমিও তো কম কষ্ট করিনি প্রিয়ে। স্বামী, প্রিয়ে, নাও প্রিয়ে, এই চালগুলো আছে, এই চালগুলো নিয়ে তুমি রান্না করো প্রিয়ে। আমি
আমি যে ক্ষুধার জ্বালায় আর চলতে পারছি না প্রিয়। তোমার মলিন মুখ যে আমি আর সহ্য করতে পারছি না প্রিয়। স্বামী, প্রিয় আপনি এত ব্যাকুল হবেন না স্বামী। আপনার চরণ সেবা করতে পারলে আমার যে পরম সুখ, আমার যে পরম শান্তি। তোমার চরণ পুজব স্বামী। অনাহারে থেকে আমি দাসী আপনার আপনার চরণ দিলে স্বামী। জানি না প্রিয় স্বামী, আমি কোন পূর্ণ ফলে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছিলাম প্রিয়। সত্য সত্য তোমাকে আমি পেয়ে আমি যে নিজেকে ধন্য মনে করছি প্রিয়। স্বামী, প্রিয় চলো প্রিয় এবার ঘরে ফিরে যাই। ঠিক আছে স্বামী, আপনি চান করে আসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা আচ্ছা করছি। ঠিক আছে প্রিয়, ঠিক আছে, তবে এসো। তাই চলুন। তোমার জন্য খাবার এনেছি, এখন ঠিক বসো। আছে প্রিয়। সত্যবতী, তোমাকে সারাটি জীবন আমার যে ভাঙ্গা ঘরে প্রদীপ হয়ে কি থাকবে? একই কথা স্বামী, আমি এই জন্মেও কেন, আমি শত জন্মেও তোমার এই ভাঙা ঘরে প্রদীপ হয়ে থাকবো। প্রদীপ হয়ে। ভাইয়া আরেকটু উঠান। থাকবো স্বামী তোমার ভাঙা ঘরে। ও তুমি আমি বাঁধব
হয়েছে, এবার দরজাটা লাগিয়ে দিয়ে আসো, আমরা এখন শুয়ে পড়ি। আচ্ছা তাই চলো প্রিয়ে। স্বামী, প্রিয়ে, ঘুম ধরছে না? ঘুম তো আছে না প্রিয়ে, ঘুম আসে না? তুমি একটু গান গাবা। আহা হা, লা লা লা, তোমারে লেগেছে কত যে ভালো, যার বুঝি তা জানে, যার বুঝি তা জানে। রাতের আঁধারে দোসর হয়ে তাই সে আমার চেনে, চাঁদ বুঝি তা জানে। রাতের আকাশে তারার মিতালি
হ্যালো 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 নরোত্তম সেনাপতি দরবারে হাজির হ। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। ওই প্রাসাদে ফিরতে যে আমাদের পথ অনেক কি করা যায় নরোত্তম? আপনি তো আমার পেট রইল আপনি বাজে কথা বাদ দেন পণ্ডিত মশাই। ওই তো দেখা যাচ্ছে সত্যবানের কুঠুরি। আজকে রাত্রা সত্যবানের বাড়িতে কাটা দিলে হতো না মহারাজ? তাছাড়া জন্য কোনো ভয় দেখতে পারছি না সেনাপতি। অর্ধরাত্রি যাপনের জন্য অন্য কোনো উপায় নেই। আর বলতে হব না মহারাজ। আরে শুভই শীঘ্র সত্যবানকে না হয় আমি ডেকে দিচ্ছি। তাই করো না। সত্যবান সত্যবান এই শুনছো? এই ওঠো না, কে যেন ডাকছে তোমাকে। কে? আরে মহারাজ আপনি যে এই গরিবের বাড়িতে, আমি কি তাহলে স্বপ্ন দেখছি না তো? প্রণাম মহারাজ, প্রণাম। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। এবার এবার বলুন মহারাজ, কি অভিপ্রাণে এই গরিবের দুয়ারে এসে দাঁড়িয়েছেন মহারাজ? আমি গিয়েছিলাম ওই শান্তিপুর রাজা অজয় সিংহকে পরাজিত করতে। এবার ওই প্রাসাদে ফিরতেই আমাদের এখানে সন্ধ্যা গনিয়ে এলো। আজকের রাত্রিটা তোমার বাড়িতে কাটিয়ে যেতে চাই, এতে তুমি রাজি আছো কি সত্যবান? মহারাজ, হে যে আমার পরম সৌভাগ্য মহারাজ। হয়তো কোনো পূর্ণ ফলে আপনাকে আমি অতিথি রূপে পেয়েছি মহারাজ, কিন্তু কিন্তু আমার এই জোড়া জিগ্ন ঘরে কোথায় আপনার বসার স্থান দিব মহারাজ? ও কি রাজন হে, কোথায় আপনায় বসি
না সত্যবান, আমি দেখতেই পাচ্ছি তোমার একখানা জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। তার সেই বারান্দায় একখানা সজ্জা বেঁধে দাও, এখানে না হয় আমি রাত্রিটা কাটিয়ে যাব সত্যবান। স্বামী, আপনি একটু এদিকে আসুন। সত্যবতী, আপনি যদি আমাকে অনুমতি দিন, তাহলে আমার শাড়ির আঁচল ছিঁড়ে আমি মহারাজকে সজ্জা পাতার ব্যবস্থা করে তুমি দেব। তাই করো প্রিয়, ঠিক আছে তুমি স্বামী। তাই করো। মহারাজ, আমি সজ্জা পেতে দিয়েছি, এবার আপনি বিশ্রাম করুন। যাও যাও সেনাপতি, তুমি তোমাদের সৈন্যদের নিয়ে ওই বৃক্ষতলে বিশ্রাম নাও গিয়ে। আর নরোত্তম, তুমি আমার কাছেই থাকো। যাও সেনাপতি। নরোত্তম, তাড়াতাড়ি রাত্রিটা শেষ হলে হয় মহারাজ। আপনি কি করে হবে মহারাজ? খিদা থাকলে কি গম আছে? যাকে আমি এখানেই চেষ্টা করে দেখি একটু গম আসে কি না। আপনি এখানে শুয়ে পড়ুন মহারাজ। নরোত্তম, সে বড় আমার কাছে। এমনে ভগবানের আদেশ, আজ সত্যবতীর গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করবে, তার ভাগ্যলিপি লিখতে হবে। কি এই যে দেখছি রাজা রণজিৎ সিংহ ঘুমিয়ে পড়েছে, আর রাজা মানেই তো দেববংশ, আমি তো তাকে ডেঙ্গিয়ে যেতেও পারবো না। আচ্ছা, মহারাজকে ডেকে দেখি। মহারাজ, 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 দেখি এখানে আমি ভগবানের আজ্ঞাবাহী দূত। চাই তোমার। আমি এসেছি ভগবানের আদেশে সত্যবানের কুঠিরে, আর সত্যবতীর গর্ভে একটি সন্তান গ্রহণ করবে, আর সেই সন্তানের ভাগ্যলিপি লিখতে। ভাগ্য লিখবে? হ্যাঁ মহারাজ। তাহলে লেখো গে। ঠিক আছে মহারাজ। হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি?
আমি বিধাতার আজ্ঞাবাহক। সত্যবানের গৃহে আমার কাজ ছিল, তাই এসেছিলাম। কি কাজ ছিল সত্যবানের গৃহে? সত্যবতীর পুত্র সন্তান হবে, তার ভাগ্যই আমি লিখতে এসেছিলাম মহারাজ। কি লিখলে তার ভাগ্যে? সেসব কথা তো আপনার কাছে বলা যাবে না রাজন। না বললে আমি তোমাকে কিছুতেই এখান থেকে যেতে দেব না। এ তো ভারী বিপদ দেখছি, এখন আমি কি করি? মহারাজকে না বললে আমি তো যেতেও পারবো না। শীঘ্রই বলো, কি লিখলে সন্তানের ভাগ্যে? ঠিক আছে মহারাজ, আপনি যখন শুনবেন তাহলে শুনুন। এই বালক, শুনুন মহারাজ, আমি সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্যলিপি লিখলাম, আর যা লিখলাম আপনাকে তা বলে যাচ্ছি। সেই সন্তান একদিন দিনে দিনে বড় হয়ে আপনার রাজ্য সিংহাসন দখল করে আপনাকেই নিধন করবে। না 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 না, সম্ভব। সামান্য সত্যবানের পুত্র আমাকে নিধন করবে, এই আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এই মুহূর্তে সত্যবতীকে হত্যা করে না না না, তা করা ঠিক হবে না, কারণ আমি যে তার আশ্রিতা। একই কে কে যেন চিৎকার করে বলছে, রঞ্জিত রাজা তুমি সাবধান হও। না না, এই মুহূর্তে আমি সত্যবতীকে বন্দী করে প্রাসাদে নিয়ে যাব। নরোত্তম সেনাপতি আদেশ করুন, যাব না। বলুন মহারাজ, আপনি অমন করছেন কেন মহারাজ? শোনো সেনাপতি, শোনো নরোত্তম, এই মুহূর্তে সত্যবতীকে বন্দী করে প্রাসাদে নিয়ে যাব। আমি তাকে কারাকক্ষে নিক্ষেপ করব। সেনাপতি বন্দী করো এদের। ও কি রাজন হে, বিনা দোষে কেন মারছে কি অপরাধ করছি আমরা, কেন মারছেন পেটে বাড়ি, রাজন হে।
বিনা দোষে কেন করছে গোবন্দি? বলো বলো হরধর শয়তান! স্বামী, এমন কি অপরাধ করেছে? বন্দি করো শয়তানকে আর নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাহাই করছি মহারাজ। নরোত্তম, ওকে খামের সাথে বেঁধে রাখো, নতুবা আমাদের রাজা আপনাকে পায়ে ধরে বলছি, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। তুমি কোন দুষ্কর্মে তোমার ওই পেটের সন্তান সে নাকি আমাকে নিধন করবে? আমি না মহারাজ, না, সহ্য করতে পারছি না। এসব তুমি সরে মিথ্যে। যাও আমার সম্মুখ থেকে। না, স্বামী, আমি যে নরোত্তম, দাঁড়িয়ে দেখছো কি বন্দি করো শয়তানকে? কি অপরাধ করেছে? সত্যবতী তোমাকে কে এমন ভাবে বেঁধে রেখেছে ভাই? বলো ভাই বলো, আমি যে এই দৃশ্য আর সহ্য করতে পারছি না ভাই, বলো। ভাই দোকানি, কি কারণে যে আমাকে বেঁধে আমার প্রিয়কে ধরে নিয়ে গেছে ভাই, তা যে আমি বলতে পারবো না ভাই, তা যে আমি বলতে পারবো না। এবং অবিচার, আমরা তো আর চুপ করে বসে থাকবো না। আমরা নিরহ প্রজাগণ মিলেই একজোট হয়ে ওই অত্যাচার রাজার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এ ভাই, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। খুলে দে। বলো ভাই। বলো ভাই, আমি কি আর কোনোদিন আমার সত্যবতীকে ফিরে পাবো না? সে কি আর কোনোদিন ফিরে আসবে না? সে আসবে ভাই। সে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে ভগবানে তার সহায় হবে। এবার চলো ভাই, আমরা সকলেই মিলেই সত্যবতীকে উদ্ধার করি। চলো ভাই, তাই চলো, তাই চলো। আরে ও ব্রাহ্মণী, না না না, হ্যালো, এই দেশে আর থাকা যাবে না। রাজা যে দুর্দান্ত হয়েছে না, ওই রাজা শ্রী নারীকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে। ওই কাল সত্যবতীর স্ত্রী ওই সত্যবতীকে ওই রাজা ধরে নিয়ে গেছে। ওই আমার ব্রাহ্মণী যেই সেই সুন্দরী, ওই একবার যদি ওই মহারাজের নিকট পড়ে,
খানে যে সেই সুন্দরী ওই একেবারে টাটকা ঘিয়ে ভাজা ওই পরোটার মতো একেবারে আপেলের মতো ব্রাহ্মণী আরে ও ব্রাহ্মণী কি হলো ঠাকুর এত সারের মতো চিৎকার করছো কেন? ওই সাদে কি চেঁচেছি ওই কাছে এসো ওই কথা আছে তা তো আমি শুনবই। ওগো শোনো শোনো না, ওগো স্বামী, তোমার জন্য আমি একটু উত্তম মাধ্যম এনেছি। তাই নাকি? শোনো, তোমার তো দাঁতই নেই বুঝলে, সেই জন্য তোমার জন্য আমি একটু বুট ভাজা এনেছি। বুট ভাজাগুলো খাও। আরে বাহ, সাদে কি তোমায় বলি, তুমি আমায় কত ভালোবাসো। ব্রাহ্মণী ব্রাহ্মণী, হাই রে আমার ব্রাহ্মণী, হাই রে আমার পাপড় বাজা, হাই রে আমার রসগোল্লা, হাই রে আমার ব্রাহ্মণী, আমার ব্রাহ্মণী।
এসো। এই দেশে আর থাকা যাবে না। কেন 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 এই দেশে থাকা যাবে না? আরে বেকুব, ওই তা জানবে কেন? ওই কালকে আমাদের রাজা ওই ওই সত্যবানকে ধরে নিয়ে গেছে। তাতে আমার কি হয়েছে? ওই তাই বলছি, তুমি যে এত বড় সুন্দরী, ওই তোমার যে কখন রাজা ধরে নিয়ে যায়। ও মা, আরে ও মা, তাই বলে কি ওই মহারাজ আমাকে ধরে নিয়ে যাবে না? হ্যাঁ, ধরে নিয়ে যাবে। আমি বুড়ো হয়েছি না? ওই তার বলা যায় না গিন্নি, ওই কারণ মানিকের মানিক ছিলে। আমি কি চেংড়ি মানুষ? তবে হ্যাঁ, তবে তুমি যদি তোমার ওই সুন্দর নাকের আগাটুক কেটে ফেলতে পারো, তবে ওই নিরাপদে থাকা যাবে। তা না হলে ওই রাজা নিশ্চয়ই তোমাকে ধরে নিয়ে যাবে। তাই বললেন না? এই মিলছে নিজে জিনকা দাঁত পড়া বুড়ো, আমাকে তেমন নাক কাটা বুড়ি বানাইছে। নাক কাটলে মানুষ বাঁচে নাকি? আর দূর বোকা, নাকের কি প্রয়োজন? ওই শুধু নিঃশ্বাস ফেলতেই পারো। না 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 বাপু, তুমি আর দাঁত পড়ে গেছে, চুল পেকেছে, মাথায় টাক পড়েছে, তুমি বুড়ো হয়ে গেছো। আমি এখনো জোয়ান আছি, আমি নাক কাটা ভাই। এই তুমি যা পরে তাই করো, আমি আমার এই সুন্দর নাকটা কাটবো না বাপু। তার চেয়ে বরং চলো আমরা এই দেশে থাকবো না, আমরা অন্য রাজ্যে চলে যাব। সত্যি বলছো? সত্যি বলছি। আরে শোনো, সত্যি 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 সত্যি, বুঝলে? শোনো, তুমি বুড়ো হও, দাঁত পড়া হও, টাক পড়া হও, পাকা দাড়িয়ালা হও, যেই হও না কেন বাপু, তাও তো তুমি আমার স্বামী। তোমাকে ছেড়ে সুজা হরে তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো দেখি? তার চেয়ে তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। ভগবান রাজ্ঞা বাহাদুরের কাছে শুনেছি ওই সত্যবাদীর গর্ভজাত সন্তান আমাকে হত্যা করে এই সিংহাসন দখল করে নেবে। আমি ওই সত্যবাদীকে কারাগারে বন্দী করে রেখেছি মন্ত্রীবর। বলুন মহারাজ। আমি দেখতে চাই কেমন করে ওই ভগবানের বাণী সত্য হয়, আর কেমন করে ওই সত্যবানের পুত্র আমাকে হত্যা করে। মহারাজ, ওই বিধাতার কলম কারো খন্দবার ক্ষমতা নেই, কারণ এই বিধাতার বিধিলিপি। মন্ত্রীবর, এখন উপায় বলুন, কি করে আমি ওই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো? মহারাজ, উপায় নিশ্চয়ই আছে। ওই দাসীকে ডেকে ওই খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওই সত্যবতীকে খাওয়াতে বলুন, তবে আপনার পথ পরিষ্কার, আপনার আর কোনো ভয় থাকবে না মহারাজ। একই এত উত্তম বুদ্ধি মন্ত্রীবর, আমি তাই করব। আই কে আছিস? দাসীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। শোনো দাসী,
তোমাকে এক কাজ করতে হবে, বিনিময়ে পাবে তুমি ওই 50,000 টাকা। বলুন মহারাজ, আমাকে কি কাজ করতে হবে? ওই খাদ্যের সাথে বিষ মিশিয়ে সত্যবতীকে খাইয়ে তাকে মেরে ফেলতে হবে। তুমি কি পারবে দাসী? আমি পারবো মহারাজ। আপনার আদেশ অমান্য করার সাহস এই দাসীর নেই। যান মন্ত্রীবর, আপনি বিষ নিয়ে আসুন। এই যে বিষ, এতে আছে কালকুট বিষ। ওই একবার সত্যবতীকে খাওয়াতে পারলেই হয়। তাহলে আমার প্রথমে পরিষ্কার। এই নাও দাসী, মনে থাকে যেন ওই আগামীকাল সকালেই কাজটা তোমাকে শেষ করতে হবে। মহারাজ, এই কাজ না আর যদি এই কাজ করতে না পারো তাহলে পুরস্কার তো পরের কথা, তোমার মুন্ডুটাই আমি কেটে দেবো। যাও দাসী। পারবো মহারাজ, পারবো। আপনার আদেশ, দাসীর জান শেষ। তাই করো দাসী। সত্যবতী, সত্যি মন্ত্রীবর, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। এবার আসি মন্ত্রীবর, কাজটা যেন সঠিকভাবে হয়। ওই সন্তানের যদি জন্ম নেয় তাহলে আমাকে কিন্তু হত্যা করবে আর এই সিংহাসন কেড়ে নিবে। মন্ত্রীমশাই, কে তুমি? বলো হ্যালো কি চাও? হ্যালো হ্যালো চেক হ্যালো। মন্ত্রীমশাই, আমি একজন গরিব প্রজা। আপনার বাড়িতে আমি একটি চাকরি করতে চাই মন্ত্রীমশাই। আচ্ছা, কি কাজ তুমি করতে পারবে বলো? আমার যে কোনো কাজ জানা নেই মন্ত্রীমশাই, তবে একটি কাজ আমার জানা আছে। আমি শুধু দ্বার রক্ষক হয়ে এই রাজবাড়িতে থাকতে চাই মন্ত্রীমশাই। ঠিকই আছে, ওই 17 নম্বর কক্ষে ওই সত্যবদিনী বন্দী আছে, ওই একজন পাহারা দিচ্ছে। তুমি এই পত্রখানা ওই তাকে দেখালেই, এই পত্রখানা তাকে দেখালেই সে তোমাকে 17 নম্বর দিয়েই সে অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনার মহত্বের কথা আমার চিরদিন মনে থাকবে মন্ত্রীমশাই, আমার চিরদিন মনেই থাকবে। প্রণাম প্রণাম মন্ত্রীমশাই, প্রণাম। এবার আমিও যাই, আমিও এবার চলে যাই। সত্যবতী, তুমি এখানে থাকো, আমি তালা বদ্ধ করে দিচ্ছি। ও কি ভগবান হে, বিনা দোষে আমি হইলাম
সাক্ষী থেকো তোমরা সবাই ভগবান বিনা দোষে আজি হইয়া স্বামী বন্দি রইল ঘরে আমি বন্দি কারাগারে হে ভগবান হে বিনা দোষে আমি হইলাম রে ভুল বিধাতা ভুল, ওই বিধাতার বাণী ভুল ভুল পাপিয়েছি। তোর ওই সন্তান আমাকে বধ করবে বলে ওই জানিয়েছে ওই দেবদূত, তাই তাই আমি তোকে কঠোর শাস্তি দিচ্ছি। না মহারাজ না, ও কি মহারাজ গো, বিনা দোষে কেন মারছেন গো কি অপরাধ করছি আমরা, কেন মারছেন মহারাজ গো, বিনা দোষে কেন হাতে ধরি পায়ে পড়ি, আর মারবেন না মহারাজ গো, বিনা দোষে কেন মারছেন কেন মারছে বুকে লাথি, এত জ্বালা সইতে না পারি, মহারাজ গো, বিনা দোষে কেন মারছেন ভগবান ভগবান ভগবানের কথা সব মিথ্যে, আমি যা বলবো তাই হবে। তোর ওই প্রেমের সন্তান আমার
তোমাকে নষ্ট করতে, আমি যতক্ষণ পর্যন্ত তোর পেটের সন্তানকে আমি নষ্ট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। প্রিয়সী, প্রিয়সী, শোনো, সদা আমার হৃদয় তুমি টলাতে পারবে না। আজ আজ আমি চললাম, আমার কাল আসবো, তখন বুঝতে পারবে চাউকের গাত শক্ত। ভাই প্রহরী, পত্র খানা পড়ে দেখো। ঠিক আছে ভাই, তুমি এইখানে থাকো, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। ভাই তাহলে আপনি যান। একই কি আমি আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমার আমার এই কণ্ঠস্বর এত পরিচিত মনে হচ্ছে কেন? কে 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 আপনি? চুপ করো চুপ করো। শুনেছি আগামীকাল ওই রাজার আদেশে দাসী খাদ্যর সাথে বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলবে। না না স্বামী না। তাই তো আমি ছদ্মবেশে প্রহরীর কাজ নিয়ে তোমাকে রক্ষা করার জন্য আমি এসেছি প্রিয়। তাহলে কি আপনি আমি যে তোমার স্বামী 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 গো, সত্যি কি ওরা আমাকে মেরে ফেলবে স্বামী? সত্যবতী, তাই তো আমি শুনেছি। চুপ, তুই দাঁড়াও সত্যবতী, হয়তো দাসী এসে পড়বে, আমি আসি। প্রহরী, সত্যবতীর জন্য খাবার এনেছি। প্রহরী, ডাক ছেড়ে দাও। ও মা, এই যে দেখছি নতুন প্রহরী। যে প্রহরী ছিল সেই প্রহরীর ইয়া বড় বড় গোপ, এই বড় বড় চোখ, ঠিক জল্লাতের মতন। প্রহরীটা চিকুন চাকুন, খুব সুন্দর। আচ্ছা প্রহরী, দাও, আমি সত্যবতীর খাবার এনেছি। আপনি যেতে পারি হয়ে জাহাজের খবর নিয়ে কি দরকার বাপু? আপনি যেতে পারেন দাসী। সত্যবতী, সত্যবতী, এই নাও দিদি, আমি তোমার জন্য খাবার এনেছি। বুঝতে পারবে দিদি, পেট ভরে খাও। আহারে, মুখটা শুকিয়ে গেছে। তুমি আমার জন্য খাবার এনেছো, জল তো নিয়ে আসোনি? ও মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি খেতে থাকো, আমি জল নিয়ে আসি। দিদি, সব খাবার খেয়ে নিও দিদি। ঠিক আছে। আহারে, মুখটা মলিন দেখাচ্ছে। সবগুলো খেয়ে নিবে কিন্তু। খেয়ে নাও।
পরেই বুঝবে ঠেলা কাট কয়। প্রিয়ে, এই মুহূর্তে খাবারগুলো আমাকে দিয়ে দাও প্রিয়ে। ওই দাসী আসার আগে আমি খাবারগুলো ফেলে দিয়েছি, আমি খাবারগুলো ফেলে দিয়েছি। সবে দাসী আসলে বলবে তুমি ক্ষুধার জ্বালায় সবগুলো খেয়ে ফেলেছি। ঠিক কেমন? আছে সবে। আমি আসি প্রিয়ে। এই বেরাস আমার গলায় তো বড় আছে রে, আমি সত্যবতীর জন্য আচ্ছা, খাইয়ে যেতে এনেছি। পারেন দাসী। সত্যবতী, এই নাও, আমি তোমার জন্য জল ওমা, আমি জল নিয়ে আসতে কি না আসতে তুমি সব খাবার খেয়ে নিয়েছো। দিদি গো, ক্ষুধার্ত ব্যক্তির কাছে যদি খাবার দেওয়া যায় সে কি না খেয়ে থাকতে পারে? তাই তো ক্ষুধার জ্বালায় আমি সম্পূর্ণ খাবারটুকু খেয়ে ফেলেছি। না না বাপু, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে পারো। তাই করব বাপু, না খেলে তোমার গর্দান যাবে, বুঝো না? প্রহরী, বলো দাসী। সত্যবতী কি সব খাবার খেয়ে নিয়েছে? হ্যাঁ দাসী, ক্ষুধা তোর সামনে কখনো অন্য থাকলে ক্ষুধা তো না খেয়ে চুপ করে বসে থাকে না। আমি দেখেছি দাসী, সবগুলো সত্যবতী খেয়ে ফেলেছে। ঠিক আছে, এবার আমার বিশ্বাস হলো। আচ্ছা ঠিক আছে দাসী। এবার আমি যাই। দিদি খেয়েছো তো? হ্যাঁ, না খেলে তো আমার কি হবে আমি বুঝি না। ও দিদি, সব খাবার খেয়েছো তো? বোতলে খেয়েছি দিদি। আচ্ছা। এই দারোয়ান, হাই তুমি দাঁড় ছাড়ো। এই চলো বন্ধনী, মহারাজের যে আদেশ, তোমাকে এই অন্য কারাগারে নিয়ে এসেছি। প্রহরী, তুমি একটু ওদিকে গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আমি যে আর সইতে পারছি না প্রিয়ে। ভগবান কেন আমাদেরকে পাঠিয়েছিলেন? গতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি বরসা জাগে, একবার তোমায় দেখি, কতকাল দেখিনি একবার তোমায় দেখি। এই ছিল আমার কপালে।
আমাকে ফেলে তুমি চলে গেলে প্রিয়ে। আমি বুঝি আর তোমাকে বাঁচাতে পারলাম না প্রিয়ে। দাদা, আমি যে আবার চেষ্টা চালিয়ে যাব, তা আমি দেখি তাকে আমি বিপদ থেকে রক্ষা করতে পারি কিনা, রক্ষা করতে পারি। শুনলাম সবগুলো খাবার নাকি সত্যবতী খেয়ে ফেলেছে, কিন্তু সে তো মরলো না। হয়তো বিষে ধরেনি মহারাজ। মহারাজ, মহারাজ, কারাকক্ষে সত্যবতীর প্রসব ব্যথা শুরু হয়েছে মহারাজ। এখনই হয়তো সন্তান প্রসব করবে। মন্ত্রীবর, বলুন মহারাজ। এখন উপায়? মহারাজ, নিশ্চয়ই গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। ওই বীজ যখন খেয়েছে, ওই গর্ভের সন্তান মৃত সন্তান হয়। হয় মন্ত্রীবর, নয় সে জন্মগ্রহণ করলে সে জামাকে নিধন করবে। তাই হবে। হতেও পারে, আবার নাও হতেও পারে। নরোত্তম, এ বিষয়ে তোমার কি মনে হয় নরোত্তম? আরে কিছুই নেই বাবা। আরে শাস্ত্রে বলছে ভগবান বাসুদেব সর্বভূতে অবস্থিত। নরোত্তম, বুঝেছি ভগবান কারো শত্রু নয়, আর কারো মিথ্যা নয়। তুমি যাও যাত্রী, সত্যবতীর গর্ভে যে সন্তান হবে তাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সাগর জলে ভাসিয়ে দিবে। আর মন্ত্রীবর, বলুন মহারাজ। ওই সত্যবতী যদি পুত্র সন্তান হয় আর যদি কন্যা সন্তান হয়, তাকে ওই গভীর জঙ্গলে নিয়ে তাকে নির্বাসন দিবে। এই আমার আদেশ। আপনার আদেশ আমার শিরোধার্য। যাও, তাই করো। মৃত সন্তানই যেন হয়। এবার মন্ত্রীবর, চলো চলো নরোত্তম, দেখি প্রাসাদে কি হয়েছে। তাই চলুন। তুই এমন ভাবে মায়ের দিকে চেয়ে আছিস কেন? তোকে দেখে আমার যে সকল স্বপ্ন, সকল আশা, তুই আমাকে মা বলে ডাক। খোকন সোনা, বলি শোনো, থাকবে না দুঃখ কোনো, মানুষ যদি হতে পারো। খোকন সোনা,